নমস্কার, আমি দীপ। আশা করছি সকলেই ভালো আছেন এবং আমাদের থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে কি শুরু হতে চলেছে। হ্যাঁ, আমাদের চ্যানেলে আমরা শুরু করতে চলেছি সত্যজিৎ রায়ের কলমে প্রফেসর শঙ্কু সিরিজ। যেহেতু আজকে প্রথম এপিসোড, আজ গল্পের লেখক এবং গল্পের যে চরিত্র তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। অনেকটাই লম্বা হবে হয়তো, তবে আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে বলতে গেলেই নাম আসে সত্যজিৎ রায়। পরশুরামের মতোই অনেকটা 40 বছর বয়সে কলম ধরেছিলেন সত্যজিৎ রায়, কিন্তু উপেন্দ্র কিশোর ও সুকুমার রায়ের সাক্ষাৎ উত্তরাধিকার যা রক্তে, বিলম্বিত হলেও লেখালেখির জগতে তার আবির্ভাবকে স্বাগত জানাতে বিলম্ব করেনি পাঠককুল। লেখা কোনোদিনই এই বিশ্ববন্দিত চলচ্চিত্র স্রষ্টার পুরো সময়ের কাজ হয়ে ওঠেনি, কিন্তু তার প্রতিটা লেখাই প্রথম থেকে অধিকার করে এসেছে পাঠকের পুরো মনোযোগ। লেখক হিসাবে সত্যজিৎ রায়ের জনপ্রিয়তা যেমন বিস্ময়কর, তেমনি চমকপ্রদহ তার বিষয় ও স্বাদের বৈচিত্র্য। তার একটি রচনা তুলনা করা যায় না অন্য একটি লেখার সঙ্গে, একটি রচনা ফেলে তুলে নেওয়া যায় না অন্য একটি রচনা। ঠিক সেরকমই রচনার মধ্যে একটি রচনা হলো প্রফেসর শঙ্কু সমগ্র, বাংলা কল্পবিজ্ঞান কাহিনীর আসরে স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক ত্রিলোকেশ্বর শঙ্কুর আবির্ভাব 1961 সালে। সন্দেশ পত্রিকার পাতায় প্রথম বেরোলো বোমযাত্রীর ডায়েরি। লেখক সত্যজিৎ রায়, সেই শুরু। সূচনা লগ্ন থেকেই শঙ্কু কাহিনী কিশোর পাঠকদের মন জয় করে নিল। প্রথম কাহিনীতে ডায়েরির আকারে প্রফেসর শঙ্কু নিজেই বলেছেন নিজের কাহিনী। তারপর থেকে শঙ্কুর 38টি সম্পূর্ণ এবং 2টি অসম্পূর্ণ ডায়েরি প্রকাশিত হয়েছে। এই বৈজ্ঞানিক ও আবিষ্কারক মানুষটি খাঁটি বাঙালি। ভয়ঙ্কর অভিযানে তিনি অকুতভয়, অথচ আত্মভোলা, আবার আশ্চর্য সংযমী। তার কর্মক্ষেত্র কলকাতা হলেও গবেষণা ক্ষেত্র বিহারের গিরিডিতে। আন্তর্জাতিক বিজ্ঞানী মহলে তিনি সসম্মানে গৃহীত হয়েছেন। তার আত্মপ্রত্যয় ও বিচিত্র উদ্ভাবনী প্রতিভা বিস্ময়কর। প্রফেসর শঙ্কুর আবিষ্কারের পদ্ধতি যেমন বিচিত্র, তেমনই অদ্ভুত সেই সব আবিষ্কারের নাম: অ্যানাইহিলিন, মিরাকিউরাল, নার্ভিগার, অমনিস্কোপ, স্নাফগান ইত্যাদি। এদের কোনোটি ওষুধ, কোনোটি যন্ত্র, কোনোটি বা অস্ত্র কিংবা গ্যাজেট। শঙ্কুর জগতে প্রাকৃত ও অপ্রাকৃতের দারুণ সহাবস্থান। গবেষণা ও আবিষ্কারের সূত্রে শঙ্কু বিশ্ব ভ্রমণ করেছেন। তিনি সুইডিশ একাডেমি অফ সায়েন্স কর্তৃক সম্মানিত। এই বিশ্ববিখ্যাত চরিত্রটিকে নিয়ে সত্যজিৎ রায় যেসব আশ্চর্য কাহিনী রচনা করেছেন, তাকে শুধু সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান কাহিনী বললে সবটুকু বলা হয় না। কল্পবিজ্ঞান তো অবশ্যই, একই সঙ্গে এই কাহিনীগুলিতে মিশে আছে ভ্রমণ, রহস্য ও অ্যাডভেঞ্চারের রস। আবার দুর্দান্ত অভিযান, অতীন্দ্রিয় পরিস্পর্শ, ফ্যান্টাসি ও রোমাঞ্চের মিশ্রণে গল্পগুলি জমজমাট। তাই আশা করি এই গল্প বাঙালি পাঠককুল থেকে শুরু করে যেমন জনপ্রিয় ছিল, তেমনি আপনাদের কাছেও এই গল্প এটি ভালোবাসা হয়ে দাঁড়াবে। এই আশা রেখেই আমরা আমাদের প্রথম এপিসোডের দিকে এগিয়ে যাচ্ছি। সত্যজিৎ রায়ের কলমে শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু আর বোমযাত্রীর ডায়েরি। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে। একদিন দুপুরের দিকে আপিসে বসে পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি। এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, ওরে দেখো, একেবারে গোল্ড মাইন। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন, খুব যে ভালো তা নয়, তবে বাবাকে চিনতেন। আর ছেঁড়া জামা টামা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব, তাই প্রতিবারই লেখাগুলোর জন্য 5-10 টাকা করে দিয়েছি। এবারে গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্যই হলাম। প্রফেসর শঙ্কু বছর 15 নিরুদ্দেশ। কেউ কেউ বলেন তিনি নাকি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত, ভারতবর্ষের কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে চলেছেন। যখন সময় হবে তখন আত্মপ্রকাশ করবেন। এ সময় সত্যি মিথ্যে জানি না, তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন। তার যে ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সে ডায়েরিটা তারকবাবুর কাছে এলো কি করে? জিজ্ঞেস করতে তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়ে বললেন, সুন্দরবনের সে ব্যাপারটা মনে আছে তো? এই রে, আবার বাঘের গল্প? তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন, সেটা আমার মোটেই ভালো লাগে না।
তাই একটু বিরক্ত হয়েই বললাম, কোন ব্যাপারটা বলুন তো? উল্কাপাত, ব্যাপার তো একটাই। হ্যাঁ, ঠিক ঠিক মনে পড়েছে। এটা সত্যি ঘটনা, কাগজেও বেরিয়েছিল। বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। বেশ বড় পাথর, কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ। মনে আছে, কাগজে ছবি দেখে হঠাৎ একটা মরার খুলির মতোই মনে হয়েছিল। বললাম, তার সঙ্গে এই খাতার কি সম্পর্ক? তারকবাবু বললেন, বলছি, ব্যস্ত হয়েও না। আমি গেছিলাম ওই মৌকায় যদি কিছু বাকছাল জোটে, ভালো দর পাওয়া যায় জানো তো। আর ভাবলুম অত জন্তু জানোয়ার মরল, তার মধ্যে কি কুটি চারেক বাঘও পড়ে থাকবে না? কিন্তু সে ঘুরে বালি, লেট হয়ে গেল। হরিণ টরিন কিচ্ছু নেই। তাহলে? ছিল কিছু গোসাপের ছাল, তাই নিয়ে এলো। আর এই খাতাটা। আমি একটু অবাক হয়ে বললাম, খাতাটা কি ওইখানে? গর্তের ঠিক মধ্যিখানে পাথরটা পড়ায় একটা গর্ত হয়েছিল জানো তো। তোমাদের 4খানা হেদও তার মধ্যে ঢুকে যাবে। এটা ছিল তার ঠিক মধ্যিখানে। বলেন কি? বোধহয় পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছেই। লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উঁকি মারছে দেখে টেনে তুললাম। তারপর খুলতেই শঙ্কুর নাম দেখে পকেট হস্ত করলাম। উল্কার গর্তের মধ্যে খাতা? তোর মানে কি? আরে পড়ে দেখো, সব জানতে পারবে। তোমরা তো বানিয়ে গল্প টল্প লেখো, আমিও লিখি। এ তার চেয়ে ঢের মজাদার। এ আমি হাতছাড়া করতাম না, বুঝলে। নেহাত বড় টানাটানি যাচ্ছে তাই। টাকা বেশি ছিল না কাছে, তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাসও হচ্ছিল না আমার। তাই 20টা টাকা দিলাম ভদ্রলোককে। দেখলাম তাতেই খুশি হয়ে আমার আশীর্বাদ করে চলে গেল। তারপর পুজোর গোলমালে খাতাটার কথা ভুলেই গিয়েছিলাম। এই সেদিন আলমারি থেকে চলন্তিকাটা টেনে বার করতে গিয়ে ওটা বেরিয়ে পড়লো। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন একটা খটকা লাগলো। যতদূর মনে পড়ে, প্রথমবার দেখেছিলাম কালির রং ছিল সবুজ, আর আজ দেখছি লাল। এ কেমন হলো? খাতাটা পকেটে নিয়ে নিলাম। মানুষের তো ভুলও হয়, নিশ্চয়ই অন্য কোনো লেখার সঙ্গে আমি এটা গোলমাল করে ফেলেছি। বাড়িতে এসে আবার খাতাটা খুলতে বুকটা ধড়াস করে উঠল। এবার দেখি কালির রং নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার ঘটল। দেখতে দেখতে চোখের সামনে নীলটা হয়ে গেল হলদে। এবার তো আর কোনো ভুল নেই, কালির রং সত্যিই বদলাচ্ছে। হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল। আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই ডাঁশ বসায়। খাতাটাও বাদ গেল না। কিন্তু আশ্চর্য, যে দাঁত এই 2 দিন আগে এই আমার নতুন তালতলার চটিটা ছিঁড়েছে, ওই কাগজের তৈরি খাতাটা কামড়ে কিচ্ছু করতে পারলো না। হাত দিয়ে টেনে নিলাম। তারপর খাতাটার একটা পাতা টানতে গিয়ে দেখলাম রাবারের মতো বেড়ে যাচ্ছে, আর ছাড়লে যাকে তাই। কি খেয়াল হলো, একটা দেশলাই জেলে কাগজটার উপর ধরলাম, পুড়লো না। কাগজটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখেছিলাম। কালির রং যেমন বদলাচ্ছিল বদলালো, কিন্তু আর কিচ্ছু হলো না। সেই দিনই রাত্রে ঘুম টুম ভুলে গিয়ে 3টে অবধি জেগে খাতাটা পড়া শেষ করলাম। যা পড়লাম তা আপনাদের হাতে তুলে দিচ্ছি। এসব সত্যি কি মিথ্যে আমার পক্ষে বলা সম্ভব নয়, তা আপনারাই বুঝে নিন। 1 জানুয়ারি। আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফেলেছি। শোবার ঘরে ঢুকতেই একটা বিদকুটে চেহারা লোকের সামনে পড়তে হলো। চমকে গিয়ে চিৎকার করে বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না, এবং লোকটা আর কেউ নয়, আমারই ছায়া। বছরে আমার চেহারা ওই রকমই হয়েছে। আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার ওপর ক্যালেন্ডারটা টাঙিয়ে রেখেছিলাম। আজ সকালে বোধহয় ভোররাতটা বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটাকে নামিয়ে রেখেছে। ওকে নিয়ে আর পারা গেল না। 27টা বছর ধরে আমার সঙ্গে থেকে আমার কাজ করে ওর বুদ্ধি হলো না।
আশ্চর্য! চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। ওকে একটু শিক্ষা দেওয়ার দরকার মনে করে আমার স্নাফ গান বা নশাস্ত্রটা ওর ওপর পরীক্ষা করা গেল। দেখলাম এর নস্যিরদা তেজ, তাক করে গোপের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ। এখন রাত 11টা, ওর হাঁচি এখনো থামেনি। আমার হিসেব যদি ঠিক হয় তো 30 ঘন্টার আগে ওই হাঁচি আর থামবে না। 2রা জানুয়ারি। রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল ক্রমেই সেটা দূর হচ্ছে। যাওয়ার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্যে একমাত্র প্রহ্লাদই দায়ী। ঘড়িটাই দম দিতে গিয়ে সে যে ভুল করে কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে তার জানবো কি করে। 1 সেকেন্ড এদিক ওদিক হলেই এ সব কাজ পণ্ড হয়ে যায়। আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় 3.5 ঘন্টা লেট। রকেট যে খানিকটা উঠেই গোঁত খেয়ে পড়ে যাবে তাতে আর আশ্চর্য কি। রকেট পড়ায় অবিনাশবাবুর মুড়োর ক্ষেত নষ্ট হওয়ার দরুন ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চাইছেন। একেই বলে দিনে ডাকাতি। এদিকে এত বড় যে একটা প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছিল তার জন্য কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই। এসব লোককে জব্দ করার জন্য একটা নতুন কোনো অস্ত্রের কথা ভাবা দরকার। 5ই জানুয়ারি। প্রহ্লাদটা বোকা হলেও ওকে সঙ্গে নিলে হয়তো সুবিধেই হবে। আমি মোটেই বিশ্বাস করি না যে এ ধরনের অভিযানে কেবলমাত্র বুদ্ধিমান লোকেরই প্রয়োজন। অনেক সময় যাদের বুদ্ধি কম হয় তাদের সাহস বেশি হয়। হ্যাঁ, কারণ ভয় পাওয়ার কারণটাই তো ভেবে বের করতে তাদের সময় লাগে। প্রহ্লাদ যে সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেবার যখন কড়িকাঠ থেকে একটা টিকটিকি আমার বাইকর্নিং অ্যাসিডের শিশিটার ওপর পড়ে সেটাকে উল্টে ফেলে দিল, তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিচ্ছু করতে পারছিলাম না। স্পষ্ট দেখছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে প্যারাডক্সাইড পাউডারটা স্তূপের দিকে চলেছে। কিন্তু দুটোর কন্ট্যাক্ট হলে যে কি সাংঘাতিক ব্যাপার হবে তাই ভেবে আমার হাত পা অবশ্যই আসছে। এমন সময় প্রহ্লাদ ঢুকে কাণ্ড কারখানা দেখে এক গাল হেসে হাতের গামছাটা দিয়ে অ্যাসিডটা মুছে ফেলল। আর 5 সেকেন্ড দেরি হলেই আমি, আমার ল্যাবরেটরি, বিদুশেখর, প্রহ্লাদ, টিকটিকি এসব কিছুই থাকতো না। তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো, ওজনেও কুলিয়ে যাবে। প্রহ্লাদ হলো 2 মণ 7 আমি 1 মণ 11 বিদুশেখর 5.5 মণ, আর জিনিসপত্র সরঞ্জাম মিলিয়ে 1 মণ 5। আমার রকেটে 20 মণ পর্যন্ত জিনিস নির্ভয়ে নেওয়া চলতে পারে। 6ই জানুয়ারি। আমার রকেটটার পোশাকটার আস্তিনে কতগুলো উচ্ছিমড়ে ঢুকেছিল। আজ সকালে সেগুলো ঝেড়ে ঝুড়ে বার করছি, এমন সময় অবিনাশবাবু এসে হাজির। বললেন, কি মশাই, আপনি তো চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন? আর আমার টাকাটার কি হলো? এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা। বিজ্ঞানের কথা উঠলেই ঠাট্টা আর ভাড়ামো। রকেটটা যখন প্রথম তৈরি করেছি তখন একদিন এসে বললেন, আপনার ওই হাউইটা এই কালী পুজোর দিন ছাড়ুন না, ছেলেরা বেশ আমোদ পাবে। এক সময় মনে হয় যে পৃথিবীটা যে গোল এবং সেটা ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে, সেটাও বোধহয় অবিনাশবাবু বিশ্বাস করেন না। যাই হোক, আজ আমি তার ঠাট্টায় কান না দিয়ে বরং উল্টে তাকে খুব খাতির টাতির করে বসতে বললাম। তারপর প্রহ্লাদকে বললাম চা আনতে। আমি জানতাম যে অবিনাশবাবু চায়ে চিনির বদলে স্যাকারিন খান। আমি স্যাকারিনের বদলে ঠিক সেরকমই দেখতে একটি বড়ি তার চায়ে ফেলে দিলাম। এই বড়ি হলো আমার নতুন অস্ত্র। মহাভারতে দৃম্ভনাষ্ট থেকেই এই আইডিয়াটা এসেছিল। কিন্তু এটাই যে শুধু হাই উঠবে তা নয়, হাইয়ের পর গভীর ঘুম হবে এবং সেই ঘুমের মধ্যে সব অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে হবে। আমি নিজে কাল 4 ভাগের 1 ভাগ বড়ি ডালিমের রসে ডাইলুট করে খেয়ে দেখেছি।
সকালে উঠে দেখি স্বপ্ন দেখে ভয়ের চোটে দাড়ির বাঁ দিকটা একেবারে পেকে গেছে। 8ই জানুয়ারি। নিউটনকে সঙ্গে নেব। কদিন ধরে আমার লাইব্রেরির আশেপাশে ঘোরাঘুরি করছে এবং করুণ সুরে ম্যাও ম্যাও করছে। বোধহয় বুঝতে পারছিল যে আমার যাওয়ার সময় হয়ে আসছে। কালোকে ফিসপিলটা খাওয়ালাম, মহা খুশি। আজ মাছের মুড়ো আর বড়ি পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম ও বড়িটাই খেলো। আর কোনো চিন্তা নেই, এবার চটপট ওর জন্য একটা পোশাক আর হেলমেট তৈরি করে ফেলতে হবে। 10ই জানুয়ারি। দুদিন থেকে দেখছি বিদুশেখর মাঝে মাঝে একটা গ গ শব্দ করছে। এটা খুবই আশ্চর্য, কারণ বিদুশেখরের তো শব্দ করার কথা নয়। কলকবজার মানুষ কাজ করতে বললে চুপচাপ কাজ করবে, এক নড়াচড়ার যা ঢং ঢং শব্দ। ও তো আমারই হাতে তৈরি, তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা। আমি জানি ওর নিজস্ব বুদ্ধি বা চিন্তাশক্তি বলে কিছু থাকতেই পারে না, কিন্তু বেশ কিছুদিন থেকেই মাঝে মাঝে এর ব্যতিক্রম লক্ষ্য করছি। একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে। তখন আমি সবে রকেটের পরিকল্পনাটা করেছি। জিনিসটা যে কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি হতে পারে না সেটা আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। অনেক এক্সপেরিমেন্ট করার পর ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছি এবং বেশ বুঝতে পারছি যে এবার হয় ট্র্যান্টাম বোরোপ্যাক্সিনেট না হয় 21 ভেলোসিলিকা মেশালেই ঠিক জিনিসটা পেয়ে যাব। প্রথমে ট্র্যান্টামটাই দেখা যাক ভেবে 1 চামচ ঢালতে যাব, এমন সময়ে ঘরে একটা প্রচণ্ড ঘটাং ঘটাং শব্দ শুরু হলো। চমকে গিয়ে পিছন ফিরে দেখি বিদুশেখরের লোহারা মাথাটা ভীষণভাবে এপাশ ওপাশ হচ্ছে এবং তাতেই আওয়াজ হচ্ছে। খুব জোর দিয়ে বারণ করতে গেলে মানুষ যেভাবে মাথা নাড়ে ঠিক সেই রকম। কি হয়েছে দেখতে যাব মনে করে ট্র্যান্টামটা যেই হাত থেকে নামিয়েছি অমনি মাথা নাড়াটা থেমে গেল। কাছে গিয়ে দেখি কোনো গোলমাল নেই, কলকবজা তেল টেল সবই ঠিক আছে। টেবিলে ফিরে এসে আবার যেই ট্র্যান্টামটা হাতে নিয়েছি অমনি আবার ঘটাং ঘটাং। এ তো ভারী বিপদ। বিদুশেখর কি সত্যি বারণ করছে নাকি? এবার ভেলোসিলিকাটা হাতে নিলাম, নিতেই আবার সেই শব্দ, কিন্তু এবার মাথা নাড়াচ্ছে ওপর নিচে, ঠিক যেমন করে মানুষে হ্যাঁ বলে। শেষ পর্যন্ত ভ্যালোসিলিকা মিশিয়েই ধাতুটা তৈরি হলো। পরে ট্যান্ট্রামটা দিয়ে পরীক্ষা করে দেখলাম না করলেই ভালো ছিল। সেই চোখ ধাঁধানো সবুজ আলো, বিস্ফোরণের বিকট শব্দ কোনোদিনও ভুলব না। 11ই জানুয়ারি। আজ বিদুশেখরের কলকবজা খুলে ওকে খুব ভালো করে পরীক্ষা করে ওর আওয়াজ করার কোনো কারণ খুঁজে পেলাম না। তবে এও ভেবে দেখলাম যে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি আগেও অনেকবার দেখেছি যে আমার বৈজ্ঞানিক বিদ্যা বুদ্ধি দিয়ে আমি যে জিনিস তৈরি করি সেগুলো অনেক সময় আমার হিসেবেরই বেশি কাজ করে। তাতে এক সময় মনে হয়েছে যে হয়তোবা কোনো অদৃশ্য শক্তি আমার অজ্ঞাতে আমার ওপর খোদ্দারি করছে, কিন্তু সত্যিই কি তাই? বরঞ্চ মনে হয় যে আমার ক্ষমতার দৌড় যে ঠিক কতখানি তা হয়তো আমি নিজেই বুঝতে পারি না। খুব বড় বড় বৈজ্ঞানিকদের শুনেছি এরকম হয়। আর একটা কথা আমার প্রায় মনে হয়, সেটা হচ্ছে বাইরের কোনো জগতের প্রতি আমার যেন একটা টান আছে। এই টানটা লিখে বোঝানো শক্ত। মাধ্যাকর্ষণের ঠিক উল্টো কোনো শক্তি যদি কল্পনা করা যায় তাহলে এটার একটা আন্দাজ পাওয়া যাবে। মনে হয় যেন পৃথিবীর প্রভাব ছাড়িয়ে যদি কিছু দূর ওপরে উঠতে পারি তাহলে এই টানটা আপনা থেকে আমাকে অন্য কোনো গ্রহে টেনে নিয়ে গিয়ে ফেলবে। এই টানটা যে চিরকাল ছিল তা নয়, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি।
সেই দিনটার কথা আজও বেশ মনে আছে। 12 বছর আগে আশ্বিন মাস, আমি আমার বাগানে একটা আরাম কেদারায় শুয়ে শরৎকালে মৃদু মৃদু বাতাস উপভোগ করছি। আশ্বিন কার্তিক মাসটা আমি রোজই রাত্রে খাওয়ার পরে 3 ঘন্টা এইভাবে শুয়ে থাকি, কারণ এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি। 1 ঘন্টায় অত্যন্ত 8-10টা উল্কা তো রোজই দেখা যায়। আমার দেখতে ভারী লাগে। সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই, হঠাৎ একটা উল্কা দেখলাম যেন একটু অন্যরকম। সেটা ক্রমশই বড় হচ্ছে এবং মনে হলো যেন আমার দিকেই আসছে। আমি এক দৃষ্টিতে চেয়ে রইলাম। উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আবার বাগানের পশ্চিম দিকে গোলঞ্চ গাছটার পাশে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে লাগলো। সে এক দৃশ্য। আমি উল্কাটাকে ভালো করে দেখব বলে চেয়ার ছেলে উঠতে যেতেই আমার ঘুমটা ভেঙে গেল। এটাকে স্বপ্ন বলেই বিশ্বাস করতাম, কিন্তু দুটো কারণে খটকা রয়ে গেল। এক হলো ওই আকর্ষণ, আরেকটা হলো এই গোলঞ্চ গাছ। সেদিন থেকেই গাছটাতে গোলঞ্চর বদলে একটা নতুন রকমের ফুল হচ্ছে। এরম ফুল কেউ কোথাও দেখেছে কিনা জানি না। আঙুলের মতো 5টা ঝোলা ঝোলা পাপড়ি, দিনের বেলা কুচকুচে কালো, কিন্তু রাত হলেই ফসফরাসের মতো জ্বলতে থাকে। আর যখন হাওয়ায় দোলে তখন ঠিক মনে হয় যেন হাত ছানে দিয়ে ডাকছে। 12ই জানুয়ারি, কাল ভোর 5টায় মঙ্গল যাত্রা। আজ প্রহ্লাদকে লাইব্রেরিতে ডেকে এনে ওর পোশাক আর হেলমেটটা পরিয়ে দেখলাম। ও তো হেসেই অস্থির। সত্যি কথা বলতে কি, আমারও ওর চেহারা ও হাব ভাব দেখে হাসি পাচ্ছিল। এমন সময় একটা ঢং ঢং ঘং ঘং শব্দ শুনে দেখি বিদুশেখর তার লোহার চেয়ারে বসে দুলছে আর গলা দিয়ে একটা নতুন রকমের শব্দ করছে। এই শব্দের মানে একটাই হতে পারে, বিদুশেখরও প্রহ্লাদকে দেখে হাসছিল। নিউট্রাল হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করছিল, এখন দেখছি বেশ চুপচাপ আছে। আর মাঝে মাঝে জিব্বার করলে হেলমেটের কাঁচটা চেটে চেটে দেখছে। 21শে জানুয়ারি, আমরা 7 দিন হলো পৃথিবী ছেড়েছি। এবার যাত্রায় কোনো বাধা পড়েনি, ঘড়ির কাঁটায় কাঁটায় রওনা হয়েছি। যাত্রী এবং মালপত্র নিয়ে ওজন হলো 15 মণ 22-এর 3-6 ডাক। 5 বছরের মতো রসদ আছে সঙ্গে। নিউটনের একটা ফিশ পিলে 7 দিনের মতো খাওয়া হয়ে যায়। আমার আর প্রহ্লাদের জন্য বটফলের রস থেকে যে বড়িটা তৈরি করেছিলাম, বটিকা ইন্ডিকা, কেবলমাত্র সেটাই নিয়েছি। বটিকা ইন্ডিকার একটা হোমিওপ্যাথিক বড়ি খেলেই পুরো 24 ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়। 1 মণ বড়ি আছে সঙ্গে। নিউটনের এত ছোট জায়গায় বেশিক্ষণ বন্ধ থেকে অভ্যেস নেই, তাই বোধহয় প্রথম কদিন একটু ছটপট করছিল। কাল থেকে দেখছি আমার টেবিলের ওপর বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছে। কুচকুচে কালো আকাশ, তার মধ্যে অগণিত জ্বলন্ত গ্রহ নক্ষত্র। নিউটন দেখে আর মাঝে মধ্যে আস্তে লেজের ডগাটা নাড়ে। ওর কাছে বোধহয় ওগুলো অসংখ্য বেড়ালের চোখের মতো মনে হয়। বিদুশেখরের কোনো কাজকর্ম নেই, চুপচাপ বসে থাকে। ওর মন বা অনুভূতি বলে যদি কিছু থেকেও থাকে, সেটা ওর গোল গোল বলের মতো নিষ্পলক কাঁচের চোখ দেখে বোঝবার উপায় নেই। প্রহ্লাদ দেখছি বাইরের দৃশ্য সম্পর্কে কোনো কৌতূহলই নেই। ও বসে বসে কেবল রামায়ণ পড়ে। ভাগ্যে বাংলাটা শিখেছিল আমার কাছে। 25শে জানুয়ারি, বিদুশেখরকে বাংলা শেখাচ্ছি। বেশ সময় লাগবে মনে হচ্ছে, তবে চেষ্টা আছে। প্রহ্লাদ যে ওর উচ্চারণের ছিরি দেখে হাসে, সেটাও মোটেই পছন্দ করে না। 2-1 বার দেখেছি ও মুখ দিয়ে গঁ গঁ আওয়াজ করছে আর পা দুটো ঢং ঢং করে মাটিতে ঠুকছে। আজ বিদুশেখরকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞাসা করলাম,
কেমন লাগছে? ও প্রশ্নটা শুনে 2-3 সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ দুলতে আরম্ভ করলো। কিছুক্ষণ সামনে পিছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পর কাছে টেনে ঢং ঢং তালির মতো করে বাজালো। 2 পা খানিকটা সোজা হয়ে উঠে ঘাটটাকে চিৎ করে বলল, ও আসলে বলতে চাইছে ভালো, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আজ মঙ্গলটাকে একটা বাতাবি লেবুর মতো দেখাচ্ছে। আমার হিসেব অনুযায়ী 1.5 মাস পরে ওখানে পৌঁছাবো। মাসে নির্বিঘ্নে কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে মহাভারত ধরেছে। আজ সকালে দূরবীন দিয়ে গ্রহটাকে দেখছি, এমন সময় খেয়াল হলো বিদুশেখর কি জানি বিড়বিড় করছে। প্রথমে মন দিইনি, তারপর লক্ষ্য করলাম যে বেশ লম্বা একটা কথা বারবার বলছে, প্রতিবার একই কথা। আমি সেটা খাতায় নোট করে নিলাম। এই রকম দাঁড়ালো, লেখাটা পড়ে এবং ওর কথা শুনতে শুনতে হঠাৎ বুঝতে পারলাম ও কি বলছে। কিছুদিন আগে দ্বিজু রায়ের একটা গান গুনগুন করে গাইছিলাম। এটা তারই প্রথম লাইন, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। বিদুশেখরের উচ্চারণের প্রশংসা না করতে পারলেও ওর স্মরণ শক্তি দেখে অবাক হয়ে গেলাম। জানলা দিয়ে এখন মঙ্গল গ্রহ ছাড়া আর কিছুই দেখা যায় না। আস্তে আস্তে গ্রহের গায়ের রেখাগুলি স্পষ্ট হয়ে আসছে। কাল এই সময় ল্যান্ড করব। অবিনাশবাবুর ঠাট্টার কথা মনে পড়লে হাসি পায়। আমাদের যে সমস্ত জিনিস নিয়ে সঙ্গে নামতে হবে সেগুলোই গুছিয়ে রেখেছি। ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড বক্স এসবই নিতে হবে। মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, তবে তারা যে কি রকম, ছোট কি বড়, হিংস্র না অহিংস্র তা জানি না। একেবারে মানুষের মতো কিছু হবে সেটাও অসম্ভব বলে মনে হয়। যদি বিদঘুটে কোনো প্রাণী হয় তাহলে প্রথমটা ভয়ের কারণ হতে পারে, কিন্তু এটা মনে রাখা দরকার যে আমরা যেমন তাদের কখনো দেখিনি, তারাও কখনো মানুষ দেখেনি। প্রহ্লাদকে দেখলাম, তার ভয় ভাবনা নেই, সে দিব্যি নিশ্চিন্ত আছে। তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল, তখন সেখানে কোনো অনিষ্ট হতেই পারে না। আমি ওর সরল বিশ্বাসে। তখন ডায়েরি লিখতে লিখতে একটা কাণ্ড ঘটে গেল। বিদুশেখরকে কদিন থেকে একটু চুপচাপ দেখছিলাম, কেন তা ঠিক বুঝতে পারছিলাম না। এখন প্রশ্ন করলে ঠিক উত্তরও দিতে পারে না, কেবল কোনো একটা কথা বললে সেটা শুনে নকল করার চেষ্টা করে। আর চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ কি যে হলো, এক লাফে যন্ত্রপাতির বোর্ডার কাছে উঠে গিয়ে যে হ্যান্ডেলটা টানলে রকেটটা উল্টো দিকে যায় সেটাই ধরে প্রচণ্ড টান। আমরা তো ঝাঁকুনির চোটে সব কেবিনের মেঝেই গড়াগড়ি। কোনো মতে উঠে গিয়ে বিদুশেখরের কাঁধের বোতামটা টিপতেই ও বিকল হয়ে হাত পা মুড়ে পড়ে গেল। তারপর হ্যান্ডেল ঘুরিয়ে মোড় ফিরিয়ে আবার মঙ্গলের দিকে যাত্রা। বিদুশেখরের এরকম পাগলামির কারণ কি? ওকে আপাতত অকেজো করেই রেখে দেব। ল্যান্ড করবার পর বোতাম টিপে আবার চালু করব। আমার বিশ্বাস ওর মনের ওপরে চাপ পড়েছিল, বড্ড বেশি কথা বলা হয়েছে ওর সঙ্গে, তাই বোধহয় ওর মাথাটা বিগড়ে গিয়েছিল। আর 5 ঘন্টা আছে আমাদের ল্যান্ড করতে। গ্রহের গায়ে যে নীল জায়গাগুলো প্রথমে জল বলে মনে হয়েছিল সেটা এখন অন্য কিছু বলে মনে হচ্ছে। সরু সরু লাল লাল সুতোগুলো যে কি এখনো বুঝতে পারছি না। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি।
একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির ওপর বসে আমি ডায়েরি লিখছি। এখানে গাছপালা, মাটি, পাথর সবই কেমন জানি নরম রবারের মতো। সামনেই হাত বিশেক দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে। সেটাকে প্রথম নদী বলে বুঝিনি, কারণ জলটা দেখলে ঠিক মনে হয় যেন স্বচ্ছ পেয়ারার জেলি। এখানে সব নদী বোধহয় লাল, এবং সেগুলোকেই আকাশ থেকে লাল সুতোর মতো দেখায়। যেটাকে রকেটে থেকে জল বলে মনে হয়েছিল, সেটা আসলে ঘাস আর গাছপালা, সবই সবুজের বদলে নীল। আকাশের রং কিন্তু সবুজ, তাই সব কি রকম উল্টো মনে হয়। এখনো পর্যন্ত কোনো প্রাণী চোখে পড়েনি। আমার হিসেবটা হলে ভুল হলো নাকি? কোনো সাড়া শব্দও পাচ্ছি না। কেমন যেন একটা থমথমে ভাব। এক নদীর জলের কুলকুল শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আশ্চর্য নিঃশব্দ। ঠান্ডা নেই, বরঞ্চ গরমের দিকে। কিন্তু মাঝে মাঝে একটা হাওয়া আসে, সেটা ক্ষীণস্থায়ী হলেও একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। দূরে হয়তো বরফের পাহাড় জাতীয় কিছু আছে। নদীর জলটা প্রথমে পরীক্ষা করতে সাহস পাচ্ছিলাম না, তারপর নিউটনকে খেতে দেখে ভরসা পেলাম। আঁচলা করে তুলে চেখে দেখি অমৃত। মনে পড়ল একবার গারো পাহাড়ের একটা ঝর্ণার জল খেয়ে আশ্চর্য ভালো লেগেছিল, কিন্তু এর কাছে সে জল কিছুই না। এক ঢোক খেয়েই শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। বিদুশেখরকে নিয়ে আজ এক বড় ফ্যাসাদ। ওর যে কি হয়েছে জানি না। রকেট ল্যান্ড করার পর বোতামটিকে ওকে চালু করে দিলাম, কিন্তু নড়েও না, চড়েও না। জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি নামবে না? ও মাথা নেড়ে না বলল। বললাম, কেন, কি হয়েছে? এবার বিদুশেখর হাত দুটো মাথার ওপর তুলে গম্ভীর ভয় পাওয়া গলায় বলল। বিদুশেখরের ভাষা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না, তাই বুঝলাম ও বলছে বিপদ। জিজ্ঞেস করলাম, কি বিপদ বিদুশেখর, কিসের ভয়? বিদুশেখর আবার গম্ভীর গলায় বলল, বিপদ, ভীষণ বিপদ। অগত্যা বিদুশেখরকে রকেটে রেখেই আমরা 3টি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। প্রথম পরিচয় অবাক ভাবটা 2 ঘন্টার মধ্যে অনেকটা কেটে গেছে। নতুন জগতের যে একটা গন্ধ থাকতে পারে সেটা ভাবতে পারিনি। রকেট থেকে নেমেই সেটা টের পেলাম। এটা গাছপালা জলমাটির গন্ধ নয়, কারণ আলাদা করে প্রত্যেকটা জিনিস শুঁকে দেখছি। এটা মঙ্গল গ্রহেরই গন্ধ, আবহাওয়ার সঙ্গে মিশে রয়েছে। হয়তো পৃথিবীরও একটা গন্ধ রয়েছে যেটা আমরা টের পাই না, কিন্তু অন্য কোনো গ্রহের লোক সেখানে গেলেই পাবে। প্রহ্লাদ পাথর কুড়িয়ে বেড়াচ্ছে। ওকে বলেছি কোনো প্রাণী টানি দেখলে আমায় খবর দিতে। একদিকের আকাশে দেখছি সবুজ রঙের লালের ঝোপ পড়েছে। এখন তাহলে বোধহয় ভোর, শিগগিরই সূর্য উঠবে। মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন লাগবে জানি না।
কি করে যে প্রাণ নিয়ে বাঁচলাম সেটা ভাবতে এখনো অবাক লাগে। মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। ঘটনাটা ঘটল প্রথম দিনই। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি টিলার ওপর থেকে উঠে জায়গাটা দিনের আলো একটু ভালো করে ঘুরে দেখব ভাবছি, এমন সময় একটা আষ্টে গন্ধ আর একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। ঠিক মনে হলো যেন একটা বেশ বড় রকমের ঝিঁঝি তিন্ত্রি তিন্ত্রি বলে ডাকছে। আওয়াজটা কোন দিক থেকে যে আসছে সেটা বুঝবার চেষ্টা করছি, এমন সময় একটা বিকট চিৎকারে আমার রক্ত জল হয়ে গেল। তারপর দেখলাম প্রহ্লাদকে। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে, ডান হাতের মুঠোয় নিউটনকে ধরে ঊর্ধ্বশ্বাসে এক এক লাফে 20-25 হাত করে রকেটের দিকে চলেছে। তারপর পিছু নিয়েছে যে জিনিসটা, সেটা মানুষও নয়, জন্তুও নয়, মাছও নয়, কিন্তু তিনটের সঙ্গে কিছু কিছু মিল আছে। লম্বায় 3 হাতের বেশি নয়, পা আছে কিন্তু হাতের বদলে মাছের মতো ডানা, বিরাট মাথায় মুখজোড়া দন্তহীন হাঁ, ঠিক মাঝখানে প্রকাণ্ড একটা সবুজ চোখ, আর সর্বাঙ্গে মাছের মতো আঁশ সকালের রোদে চিকচিক করছে। জন্তুটা ভালো ছুটতে পারে না, পদে পদে হোঁচট খাচ্ছে, তাই হয়তো প্রহ্লাদের নাগাল পাবে না। আমার যেটা সবচেয়ে সাংঘাতিক অস্ত্র সেটা হাতে নিয়ে আমি জন্তুটার পিছনে রকেটের দিকে ছুটলাম। প্রহ্লাদের যদি অনিষ্ট হয় তাহলে অস্ত্রটা ব্যবহার করব, নয়তো প্রাণী হত্যা করব না। আমি যখন জন্তুটার থেকে 20 কি 25 গজ দূরে, তখন প্রহ্লাদ রকেটের উঠে পড়ল। কিন্তু এবারে আর এক কাণ্ড। বিদুশেখর এক লাফে রকেট থেকে নেমে জন্তুটাকে রুখে দাঁড়ালো। ব্যাপার দেখে আমি থমকে দাঁড়ালাম। এমন সময় একটা দমকা হাওয়া সঙ্গে আবার সেই আঁশটে গন্ধটা পেয়ে ঘুরে দেখি ঠিক ওইটার মতো আরও অত্যন্ত 200-300 জন্তু দূর থেকে দুলতে দুলতে রকেটের দিকে এগিয়ে আসছে। তাদের মুখ দিয়ে সেই বিকট ঝিঁঝির শব্দ। বিদুশেখরের লোয়ার হাতের এক বাড়িতে জন্তুটা চিঁ শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ে গেল। পাছে ও রোখের মাথায় একাই ওই মাঙ্গলিক সৈন্যকে আক্রমণ করে, তাই দৌড়ে গিয়ে বিদুশেখরকে জাপটে ধরলাম। কিন্তু ওর গোঁ সাংঘাতিক, আমায় শুদ্ধ হিঁচড়ে টেনে নিয়ে জন্তুগুলোর দিকে এগিয়ে চলল। আমি কোনো মতে কাঁধের কাছে হাতটা পৌঁছিয়ে বোতামটা টিপে দিলাম। বিদুশেখর অচল হয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। এদিকে মাঙ্গলীয় সৈন্য এখন 100 গজের মধ্যে। তাদের আষ্টে গন্ধে আমার মাথা ঘুরছে। ভৌতিক তিতরি চিৎকার ভুঁ ভুঁ করছে। এখন এই 5 মণি যন্ত্রের মানুষটিকে রকেটে ওঠায় কি করে? প্রহ্লাদকে ডেকে উত্তর পেলাম না। কি বুদ্ধি হলো, হাত দিয়ে বিদুশেখরের কোমরের কবজাটা খুলতে লাগলাম। বুঝতে পারছি মাঙ্গলীয় সৈন্যের ঢেউ দুলতে দুলতে ক্রমশ এগিয়ে আসছে। আর চোখে চেয়ে দেখি এখন প্রায় 1000 জন্তু। রোদ পড়ে তাদের আঁশের চকচকানিতে প্রায় চোখ ঝলসে যায়। কোনো মতে বিদুশেখরকে 2 ভাগ করে ফেলে তার মাথার অংশটা টানতে টানতে রকেটের দরজার সামনে এনে ফেললাম। এবার পায়ের দিকটা। সৈন্য এখন 50 গজের মধ্যে। আমার হাত পা অবশ হয়ে আসছে। অস্ত্রের কথা ভুলে গেছি। পা ধরে টানতে টানতে বিদুশেখরের তলার অংশটা যখন রকেটের দরজায় এনে ফেললাম, তখন দেখি প্রহ্লাদের জ্ঞান হয়েছে। সে এরই মধ্যে ওপরের দিকটা কেবিনের ভিতর তুলে দিয়েছে।
বাকি অংশটা ভিতরে তুলে কেবিনের দরজাটা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আমার পায়ে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ঝাপটা অনুভব করলাম। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো দেখি রকেট উড়ে চলেছে। আমার ডান পায়ের একটা চিনচিনে যন্ত্রণা ও কেবিনের মধ্যে একটা মেছো গন্ধ এখনো রয়ে গেছে। কিন্তু রকেটটা উড়ল কি করে? চালালো কে? প্রহ্লাদ তো যন্ত্রপাতির কিছুই জানে না, আর বিদুশেখর তো এখনো দুখানা হয়ে পড়ে আছে। তবে কি আপনি উড়ল নাকি? কিন্তু যদি হয় তবে কোথায় চলেছে এই রকেট? কোথায় যাচ্ছি আমরা? সৌরজগতের অগণিত গ্রহ নক্ষত্রের মধ্যে কোনটিতে গিয়ে আমাদের পাড়ি শেষ হবে? শেষ কি হবে, না অনির্দিষ্টকাল আমাদের আকাশপথে অজানা উদ্দেশ্যে ঘুরে বেড়াতে হবে? কিন্তু রসদ, সে তো অপূরণীত নয়। আর 3 বছর পরে আমরা খাবো কি? রকেটের যন্ত্রপাতি নড়াচড়া করে দেখছি, তার কোনোটাই কাজ করছে না। এই অবস্থায় রকেটের চলবার কথা নয়, কিন্তু তাও আমরা চলেছি। কি করে চলেছি জানি না, কিছুই জানি না। মনে অসংখ্য প্রশ্ন কিচকিচ করছে, কিন্তু কোনোটারই উত্তর দেবার শক্তি আমার নেই। আজ থেকে আমি অজ্ঞান, অসহায়, ভবিষ্যৎ অজ্ঞেয়, অন্ধকার। এখনো আমরা একইভাবে উড়ে চলেছি। কিছু দেখবার নেই, তাই জানলাটা বন্ধ করে রেখেছি। প্রহ্লাদ এখন অনেকটা সামলে নিয়েছে, দাঁত কপটি লাগাটাও কমেছে, নিউটনের অরুচিটাও কমেছে। মাঙ্গলিয়ের গায়ে দাঁত বসানোর ফলে বোধহয় ওটা হয়েছিল। কাণ্ডই বটে। প্রহ্লাদের কথাবার্তা এখনো অসংলগ্ন, কিন্তু যেটুকু বলছে তা থেকে বুঝেছি যে নদীর ধারে পাথর কুড়াতে কুড়াতে সে হঠাৎ একটা আঁশটে গন্ধ পায়। তাতে সে মুখ তুলে দেখে কিছু দূরে একটা না মানুষ, না জন্তু, না মাছ নদীর ধারে দাঁড়িয়ে আছে। আর নিউটন লেজ খাড়া করে চোখ বড় বড় করে গুটি গুটি সেটার দিকে এগোচ্ছে। প্রহ্লাদ কিছু করার আগেই নিউটন নাকি এক লাফে জন্তুটার কাছে গিয়ে তার হাঁটুতে এক কামড় দেয়। তাতে সেটা ঝিঁঝির মতো এক বিরাট চিৎকার করে পালিয়ে যায়। কিন্তু তার পর মুহূর্তে নাকি ঠিক ওই রকমই একটা জন্তু কোথা থেকে এসে প্রহ্লাদকে তাড়া করে। তারপরের ঘটনা অবশ্যই আমার নিজের চোখেই দেখা। বিদুশেখর আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছিল, তাই খুশি হয়ে কদিন আমি ওকে বিশ্রাম দিয়েছি। আজ সকালে প্রহ্লাদও আমি ওকে জোর দিয়ে ওর কাঁধের বোতাম টিপে দিতেই ও স্পষ্ট উচ্চারণ বলল, থ্যাংক ইউ। তারপর থেকে ও আমার সঙ্গে বেশ পরিষ্কারভাবেই প্রায় মানুষের মতোই কথা বলছে। কিন্তু কেন জানি না ও চলতি ভাষা না বলে শুদ্ধ ভাষা ব্যবহার করছে। বোধহয় এতদিন প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফল। আর সময় হিসেব নেই, সন তারিখ সব গুলিয়ে গেছে। রসও তার কয়েকদিনের মতো আছে, শরীর মন অবসন্ন। প্রহ্লাদ আর নিউটন নির্জীবের মতো পড়ে আছে, কেবল বিদুশেখরের কোনো গ্লানি নেই। ও বিড়বিড় করে সেই কবে প্রহ্লাদের মুখে শোনা ঘটোৎকচ বধের অংশটা আবৃত্তি করে যাচ্ছে। আজও সেই ঝিম ধরা ভাবটা নিয়ে বসেছিলাম। এমন সময় বিদুশেখর হঠাৎ তার আবৃত্তি থামিয়ে বলে উঠল,
বাহবা বাহবা। আমি বললাম, কি হলো বিদুশেখর, হ্যাঁ তো ফুর্তি কিসের? বিদুশেখর বলল, গবাক্ষ উদ্ঘাটন করো। এর আগে বিদুশেখরের কথা না শুনে ঠকেছি, তাই হাত বাড়িয়ে জানলাটা খুলে দিলাম। খুলতেই চোখ জলচানো দৃশ্য আমায় কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল। যখন দৃষ্টি ফিরে পেলাম, দেখি আমরা এক অদ্ভুত অবিশ্বাস্য জগতের মধ্য দিয়ে উড়ে চলেছি। যত দূর যায় চোখ, আকাশময় কেবল বুদবুদ ফুটছে আর ফাটছে, ফুটছে আর ফাটছে। এই নেই, এই আছে, এই আছে, এই নেই। অগণিত সোনার বল আপনা থেকেই বড় হতে হতে হঠাৎ সোনার ফোয়ারা ছড়িয়ে মিলিয়ে যাচ্ছে। আমি যে অবাক হব তাতে আর আশ্চর্য কি, কিন্তু প্রহ্লাদ যে প্রহ্লাদ, সেও এই দৃশ্য মুগ্ধ না হয়ে পারেনি। আর নিউটন, সে ক্রমাগত ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে জানলার কাঁচটা খামচাচ্ছে, পারলে যেন কাঁচ ভেদ করে বাইরে চলে যায়। সেদিন থেকে আর জানলা বন্ধ করিনি, কারণ কখন যে কোন বিচিত্র জগতের মধ্যে এসে পড়বি তা ঠিক নেই। খিদে তেষ্টা ভুলে গেছি। ক্ষণে ক্ষণে দৃশ্য পরিবর্তন হচ্ছে। এখন দেখছি সারা আকাশময় সাপের মতো কিলবিলে সব আলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এক একটা জানালার খুব কাছে এসে পড়ে, আর কেবিনের ভিতরটা আলো হয়ে ওঠে। এ যেন সৌরজগতের কোনো বাদশাহের উৎসবের আতশবাজির খেলা। আজকের অভিজ্ঞতা এক বিদুশেখর ছাড়া আমাদের সকলেরই ঘাম ছুটিয়ে দিয়েছিল। আকাশ ভর্তি বিশাল বিশাল গোলাকৃতি এবড়ো খেবড়ো পাথরের চাই, তাদের গায়ে সব গহ্বরের ভিতর থেকে আগ্নেয়গিরি হচ্ছে। আমরা সেই পাথরের ফাঁক দিয়ে কলিশন বাঁচিয়ে বিদ্যুৎ বেগে ছুটে চলেছি। প্রহ্লাদ ক্রমাগত ইষ্ট নাম জপ করছে। নিউটন টেবিলের তলায় ঢুকে থরথর করে কাঁপছে। কতবার মনে হয়েছে এই বুঝি গেলাম, এই বুঝি গেলাম, কিন্তু রকেট ঠিক শেষ মুহূর্তে ম্যাজিকের মতো মোড় ঘুরে নিজের পথ বেছে নিয়ে বেরিয়ে গেছে। আমরা ভয়ে মরছি, কিন্তু বিদুশেখরের ভ্রুক্ষেপ নেই। সে তার চেয়ারে বসে দুলছে ও মধ্যে মধ্যে টাফা বলছে। এই একটা নতুন কথা কদিন ওর মুখে শুনছি। বোধহয় বাইরের দৃশ্য দেখে তারিফ করে তোফা কথার বদলে টাফা বলছে। আজ নিউটনকে বড়ি খাওয়াচ্ছি। এমন সময় বিদুশেখর হঠাৎ এক লাফে জানালার কাছে গিয়ে টাফা বলে চিৎকার করে উঠল। আমি জানলার দিকে তাকিয়ে দেখি আকাশে আর কিছু নেই, কেবল একটা ঝলমলে সাদা গ্রহ, নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে। রকেটটা নিঃসন্দেহে ওই গ্রহটার দিকে এগিয়ে চলেছে। বিদুশেখরের কথা যদি সত্যি হয়, তাহলে ওটার নাম টাফা। আজ জানলা দিয়ে অপূর্ব দৃশ্য। টাফার সর্বাঙ্গে যেন অসংখ্য জোনাকি জ্বলছে আর নিভছে। সেই আলোয় আমাদের কেবিনও আলো হয়ে গেছে। আমার সেই স্বপ্নের জোনাকির কথা মনে পড়েছে। মন আজ সকলেরই খুশি। শেষ পর্যন্ত হয়তো আমাদের অভিযান ব্যর্থ হবে না। টাপার দূরত্ব দেখে আনন্দে মনে হচ্ছে কালই হয়তো আমরা ওখানে পৌঁছে যাব। গ্রহটা ঠিক কি রকম দেখতে সেটা ওই জোনাকিগুলোর জন্যই বোঝার উপায় নেই। আজ বিদুশেখর যেসব কথাগুলো বলছিল সেগুলো বিশ্বাস করা কঠিন। আমি কদিন থেকেই ওর অতিরিক্ত ফুর্তি দেখে বুঝছি যে ওর মাথাটা হয়তো আবার গোলমাল করছে। ও বলল টাফার নাকি সৌরজগতের মধ্যে সভ্য লোকেরা বাস করে। পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো।
ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক এবং এত বুদ্ধিমান লোক একসঙ্গে হাওয়াতে নাকি ওদের অনেক দিন থেকেই অসুবিধা হচ্ছে। তাই কয়েক বছর থেকে নাকি ওরা অন্যান্য সব গ্রহ থেকে একটি কম বুদ্ধির লোক বেছে নিয়ে টাফায়া নিয়ে বসবাস করাচ্ছে। আমি বললাম, তাহলে ওদের প্রহ্লাদকে পেয়ে খুব সুবিধা হবে বলো। ও শুনে বিদুশেখরের ঢং ঢং করে হাততালি দিয়ে এমন বিশ্রী রকম অট্টহাসি আরম্ভ করলো যে আমি বাধ্য হয়ে তার কাঁধের বোতামটা টিপে দিলাম। কাল টাফায় পৌঁছেছি। রকেট থেকে নেমে দেখি বহু লোক আমায় অভ্যর্থনা করতে এসেছে। লোক বলছি, কিন্তু এরা আসলে মোটেই মানুষের মতো নয়, অতিকায় পিমড়ে জাতীয় একটা কিছু। কল্পনা করতে পারলে এদের চেহারা কিছুটা আন্দাজ পাওয়া যাবে। বিরাট মাথা আর চোখ, কিন্তু সেই অনুপাতে হাত পা সরু সরু, যেন কোনো কাজেই লাগে না। এদের সম্বন্ধে বিদুশেখর যা বলেছিল তা যে একদম ভুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার বিশ্বাস ব্যাপারটা আসলে ঠিক তারই উল্টো, অর্থাৎ এরা মানুষের অবস্থা থেকেই এখনো অনেক পিছিয়ে আছে এবং সে অবস্থায় পৌঁছাতে ঢের সময় লাগবে। টাফার অবস্থা যেন পৃথিবীর তুলনায় কত আদিম তা এতেই বেশ বোঝা যায় যে এদের ঘরবাড়ি বলে কিছু নেই, এমনকি গাছপালাও নেই। এরা গর্ত দিয়ে মাটির ভিতর ঢুকে যায় এবং সেখানেই বাস করে। অবশ্যই আমাকে এরা ঠিক আমাদের দেশের বাড়ির মতোই একটা বাড়ি দিয়েছে, কেবল লাইব্রেরিটাই নেই, আর সবই যেমন ছিল ঠিক তেমনই। প্রহ্লাদ ও নিউটন দিব্যি আছে। নতুন গ্রহে এসে নতুন পরিবেশে যে বাস করছে সে বোধটাই যেন নেই। বিদুশেখরকেই কেবল দেখতে পাচ্ছি না, ও কাল থেকেই উধাও। টাফা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলে হয়তো আর মুখ দেখানোর সাহস নেই। আজ থেকে ডায়েরি লেখা বন্ধ করব, কারণ এখানে উল্লেখযোগ্য ঘটনা ঘটার কোনো সম্ভাবনা দেখছি না। খাতাটা পৃথিবীতে ফেরত পাঠানোর কোনো উপায় নেই, এটা খুব আক্ষেপের বিষয়। এত মূল্যবান তথ্য রয়েছে এতে, এখনকার মূর্খরা তো মর্ম কিছুই বুঝবে না, আর এদিকে আমাকেও ফিরে যেতে দেবে না। ফিরে যাওয়ার খুব যে একটা প্রয়োজন বোধ করছি তাও নয়, কারণ এরা সত্যি আমায় খুব যত্নে রেখেছে। বোধহয় ভাবছে যে আমার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেবে। এরা বাংলাটা জানলো কি করে জানি না, তবে তাতে একটা সুবিধে হয়েছে যে ধমক টমক দিলে বোঝে। সেদিন একটা পিমড়েকে ডেকে বললাম, কই হে, তোমাদের বৈজ্ঞানিকরা সব কোথায়? তাদের সঙ্গে একটু কথা টথা বলিয়ে দাও, তোমরা যে ভয়ানক পিছিয়ে আছো। তাতে লোকটা বলল, ওসব বিজ্ঞান টিজ্ঞান দিয়ে আর কি হবে, যেমন আছেন থাকুন না, আমরা মাঝে মাঝে আপনার কাছে আসবো। আপনার সহজ সরল কথাবার্তা শুনতে আমাদের ভারী বেশ লাগে। আহা, যত সব ন্যাকামো। আমি রেগে গিয়ে আমার নস্যির বন্দুকটা নিয়ে লোকটার ঠিক নাকের ফুটোয় তাক করে মারলাম, কিন্তু তাতে ওর কিছু হলো না। হবে কি করে, এরা যে এখনো হাঁচতেই শেখেনি। অনেকে হয়তো জানতে চাইবে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কোথায় এবং আশ্চর্য জিনিসটাকে দেখবার কোনো উপায় আছে কিনা। আমার নিজের ইচ্ছা ছিল যে ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ ও কালিটা কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর ওটাকে জাদুঘরে দিয়ে দেব। সেখানে থাকলে অবশ্যই সকলের পক্ষেই দেখা সম্ভব, কিন্তু তা হবার জো নেই। না থাকার কারণটাও আশ্চর্য। লেখাটা কপি করে প্রেসে দেবার পর সেই দিনই বাড়ি এসে শোবার ঘরের তাক থেকে ডায়েরিটা নামাতে গিয়ে দেখি জায়গাটা ফাঁকা। তারপর একটা অদ্ভুত ব্যাপার দেখলাম,
ডায়েরির পাতার কিছু গুঁড়ো আর লাল মলারটার ছোট একটা অংশ তাকের ওপর আছে এবং তার উপর ক্ষিপ্র পদে ঘোরাফেরা করছে প্রায় 100 ভক্ষুক ডেও পিঁপড়ে। এরা পুরো খাতাটাকে খেয়ে শেষ করেছে এবং ওই সামান্য বাকি অংশটুকু আমার চোখের সামনে উদরচ্ছাদ করে ফেলল। আমি কেবল হাঁ করে চেয়ে রইলাম। যে জিনিসটাকে অক্ষয় অবিনশ্বর বলে মনে হয়েছিল সেটা হঠাৎ পিঁপড়ের খাদ্যে পরিণত হলো। এটা কি করে সেটা আমি এখনো ভেবে ঠাকুর করতে পারি। তোমরা এর মানে বুঝতে পারছো কি? নাই বা পারলে যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওটি শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, নিজের পরিবারের সাথে। আর আমাদের অনেকেরই একটু স্কেডিউলের গড়বড় চলছিল বলে তাই গল্পটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু এরপর থেকে আবার যেমন প্রতি রবিবার আমাদের রেগুলার গল্প দেওয়া হয় সেরকমই হবে। চলি তাহলে।